এনজিও ও কর্পোরেট পলিসি দিয়ে সরকার চলে না বলল ডক্টর মঈন খান। এদিকে স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক বলল উপদেষ্টা আসিফ মাহমুদ। এছাড়া যারা কুমিল্লার নাম মুছে দিতে চেয়েছিল তাদের নামই মুছে গেছে। আরও থাকছে বিদেশিদের খুশি করতে সরকার যেসব সিদ্ধান্ত নিচ্ছে শীঘ্রই এর প্রতিবাদে জনগণ মাঠে নামবে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে কিনা সন্দেহ নুরুল হক নূরের। এবং সর্বশেষ জানিয়ে দেব হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন, দিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে পিছু হটল আওয়ামী লীগ। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। এনজিও ও কর্পোরেট পলিসি দিয়ে সরকার চলে না বলল ডক্টর মঈন খান। এনজিও ও কর্পোরেট পলিসি দিয়ে সরকার চলে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সতর্ক করে বলেছেন, এনজিও ও কর্পোরেট প্রতিষ্ঠানের মতো দেশ চালালে বিপর্যয় হতে পারে, কেননা এনজিও চালানো আর দেশ চালানো সম্পূর্ণ আলাদা বিষয়। ডক্টর মঈন খান বলেন, এনবিআর কর্মকর্তারা ঘুষ নিয়ে কর মাফ করে দেয়, তাই রাজস্ব আদায় অনেক কম। এছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য মানুষকে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। জুলাই অভ্যুত্থানের 2 বছর আগে বিএনপি সংস্কার প্রস্তাব দেয় জানিয়ে তিনি বলেন, বিএনপি সংস্কার চায় না এমন অপবাদ দেওয়া অযৌক্তিক। বিএনপির নেতা বলেন, বাজার ভিত্তিক ঘোষণা দিয়েও বাংলাদেশ ব্যাংক কেন ডলারের দাম নিয়ন্ত্রণ করছে, এটা ঠিক নয়। সম্প্রতি দেশে প্রথমবারের মতো ডলারের বিপরীতে টাকার মান বাড়তে দেখলাম, তখন বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করে দাম বাড়ালো ডলারের। এটা আমদানি নির্ভর দেশ, কেন এমন পদক্ষেপ নেওয়া হলো বোধগম্য নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে যথাযথ শুল্ক নীতির উপর বাংলাদেশের রপ্তানি বাণিজ্য বহুলাংশে নির্ভর করছে উল্লেখ করে মঈন খান বলেন, শুল্ক চুক্তির বিষয়ে প্রতিযোগী দেশগুলোর তুলনায় পিছিয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশ খুব জটিল সামাজিক কাঠামোতে আছে, মানুষের ধৈর্য কম, তাদের আবেগ বেশি। সরকারের মধ্যে আস্থা তৈরি করতে হবে, তাছাড়া স্থিতিশীলতা আনা সম্ভব না। স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক বলল উপদেষ্টা আসিফ মাহমুদ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। 24 জুলাই বৃহস্পতিবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে একথা বলেন। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আরো বলেন, আজ উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এই সংক্রান্ত 4টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে। সেখানে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বলে উল্লেখ রয়েছে। যারা কুমিল্লার নাম মুছে দিতে চেয়েছিল তাদের নামই মুছে গেছে। যারা কুমিল্লার নাম মুছে দিতে চেয়েছিল তাদের নামই আজ দেশ থেকে মুছে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস আলম এদিন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই বিষয়টি উল্লেখ করেন। সার্জিস আলম এ সময় ওই পোস্টে জুলাই আন্দোলনের সহযোদ্ধা হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার, রিফাত রশিদের নাম উল্লেখ করেন এবং বলেন, তাদের মতো বিপ্লবীদের কুমিল্লা থেকে আজকে শোক র্যালি এবং শোকসভা। এদিকে সার্জিস সহ এনসিপির নেতারা বৃহস্পতিবার তাদের দলীয় কর্মসূচি জুলাই পদযাত্রার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা সফর করেছেন। বিদেশিদের খুশি করতে সরকার যেসব সিদ্ধান্ত নিচ্ছে শীঘ্রই এর প্রতিবাদে জনগণ মাঠে নামবে। উপদেষ্টার নিজ নিজ দপ্তরের কর্মকর্তা ও নিজেদের সম্পদের হিসাব না দেওয়ায় কড়া সমালোচনা করেছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে এই সমালোচনা করে তিনি লিখেন, বিদেশিদের খুশি করতে সরকার যেসব সিদ্ধান্ত নিচ্ছে শীঘ্রই এর প্রতিবাদে জনগণ মাঠে নামবে। রাশেদ খান লিখেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সরকারের উপদেষ্টারা বলেছিলেন প্রতি মাসে তারা নিজ নিজ দপ্তরের কর্মকর্তা ও নিজেদের সম্পদের হিসাব জনসম্মুখে দাখিল করবেন, কিন্তু সরকারের 1 বছরে কোনো একটি মন্ত্রণালয় এই হিসাব দাখিল করেনি। এই নিয়ে যখন প্রশ্ন উত্থাপিত হয় তখন একটি সুবিধাবাদী গোষ্ঠী যারা এই সরকারের আমলে টেন্ডার, তদবির, নিয়োগ বাণিজ্য বিভিন্ন কোম্পানি থেকে অর্থ আদায় করেছে তারা বলতে শুরু করে আগে নিজের হিসাব দাখিল করেন। এরা সরকারের কাছে কোনো ধরনের জবাবদিহি চাওয়া পছন্দ করে না, কারণ জবাবদিহি শুরু হলে এদের নাম প্রকাশ হয়ে যেতে পারে। যেমনি ভাবে গাজী সালাউদ্দিন তানভীরের নাম বাইরে এসেছে। তিনি লিখেন, সরকার এইসব নীতিহীনদের খপ্পরে পড়ে জবাবদিহিহীন হয়ে পড়েছে। বিভিন্নভাবে যে ছায়া সরকারের কথা শোনা যায় এরাই সেই ছায়া সরকার চালায়। যখন উপদেষ্টারা নিজ নিজ মন্ত্রণালয়ের সম্পদের হিসাব দেওয়া শুরু করবে তখন এদের মাতব্বরি বন্ধ হয়ে যাবে, তাই এরা সরকারকে হিসাব দিতে দেয় না। তারা উপদেষ্টাদের বলে, অতীতে কোনো সরকার এরকম হিসাব দিয়েছে যে আপনারা দেবেন? রাশেদ খান লিখেন, সরকারকে জনগণ 1 বছর সময় দিয়েছে, এরই মধ্যে ওই
ওইভাবে সমালোচনা জবাবদিহি করে নাই। কিন্তু রাষ্ট্র চালাতে কেউ বছরের পর বছর সহানুভূতি দেখাবে না। জনগণ এখন থেকে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি চাইবে। এতে সরকারের সুবিধাভোগীরা বিরাগভাজন হলেও করার কিছু নাই। একই সঙ্গে ধর্মীয় সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়ে বিদেশিদের খুশি করতে এই সরকার যেসব সিদ্ধান্ত নিচ্ছে, খুব শীঘ্রই এর প্রতিবাদে জনগণ মাঠে নামবে। ৩৬ আসনের প্রার্থী ঘোষণা, অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে কিনা সন্দেহ নুরুল হক নূরের। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, অন্তর্বর্তী সরকারের ১১ মাসে আমাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। আমরা দাবি জানাচ্ছি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করা হোক। বৃহস্পতিবার ২৪ জুলাই দেশের সার্বিক পরিস্থিতি ও গণ অধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী ঘোষণার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই আশঙ্কার কথা জানান। এ সময় তিনি ৩০০ আসনের মধ্যে প্রথম ধাপে দলের ৩৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। নূর বলেন, রাজনীতিতে ফেসিবাদ পুনর্বাসনের চেষ্টা চলছে, আর সরকার পদে পদে আমাদের লাঞ্ছিত বঞ্চিত করেছে। সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা দায়িত্বপ্রাপ্ত কেউ যেন নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়ারও দাবি জানান নূর। এছাড়া নির্বাচনকে সামনে রেখে প্রশাসনকেও ঢেলে সাজানোর দাবি জানান গণ অধিকার পরিষদের এই সভাপতি। সংবাদ সম্মেলনে দেশের প্রশ্নে করিডর বন্দর, জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পূর্ণ বিবেচনারও আহ্বান জানান নুরুল হক নূর। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন, দিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে পিছু হটল আওয়ামী লীগ। ভারতের রাজধানী দিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত স্থগিত করেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা ও সাবেক মন্ত্রীরা। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে গণহত্যার বিষয়ে কথা বলতে বুধবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মন্ত্রীরা। তবে অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে তা স্থগিত করা হয়। বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ নামে একটি অস্তিত্বহীন সংগঠনের ব্যানারে স্থানীয় সময় বিকাল ৫:৩০টায় এই সংবাদ সম্মেলন আয়োজনের কথা ছিল। এর আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকী, যিনি নিজেকে ওই সংগঠনের যুক্তরাষ্ট্র শাখার মহাসচিব হিসেবে দাবি করেন। আয়োজকরা জানিয়েছিলেন, সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা ও মন্ত্রীরা গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা এবং দেশের গণহত্যার প্রসঙ্গে বক্তব্য দেবেন। তবে সাংবাদিকরা সম্মেলনস্থলে জড়ো হওয়ার পর সিদ্দিকী এক বিবৃতিতে জানান, ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সম্মানে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। ওই দুর্ঘটনায় ৩৫ জনের বেশি মানুষ, যাদের বেশিরভাগই শিশু, প্রাণ হারান এবং প্রায় ১৭০ জন আহত হন। জানা গেছে, গত কয়েকদিনে আওয়ামী লীগের একাধিক সাবেক নেতা যেমন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল দিল্লি সফর করেছেন। তাদের কয়েকজনের এই সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল। সংবাদ সম্মেলনের আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, এই গভীর শোকাবহ পরিস্থিতিতে এবং নিহতদের পরিবারের প্রতি সম্মান দেখিয়ে আমরা সংবাদ সম্মেলন স্থগিত করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। অনুষ্ঠানটি পরবর্তী সময়ে নতুন তারিখে অনুষ্ঠিত হবে। এদিকে দিল্লিতে কূটনৈতিক সূত্রগুলো জানায়, এই সম্মেলন নিয়ে বাংলাদেশ সরকার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনানুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছিল। বিশেষ করে আগামী ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের ১ বছর পূর্ণ হওয়ার পরিপ্রেক্ষিতে প্রতিবেশী দেশের মাটিতে এমন একটি বিতর্কিত অনুষ্ঠান প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করা হয়। ভারতের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।